চলছে চামড়া সংগ্রহের প্রস্তুতি। এক দশকেও সমাধান হয়নি সিএটিপির সমস্যার। আন্তর্জাতিক সনদের অভাবে অধরা ইউরোপের বাজার। আইএমএফের সাথে নতুন কর্মসূচিতে যুক্ত হতে চায় সরকার। সংস্কার অব্যাহত রাখার ঘোষণা, ধাপে ধাপে বাস্তবায়নের প্রতিশ্রুতি। বন্ধ কারখানায় প্রণোদনা নয়, রুগ্ন শিল্পে অর্থায়ন চান ব্যবসায়ী নেতারা। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ। কেন্দ্রীয় ব্যাংকের দরকার হলো নজরদারি করা যে এটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, কিন্তু ব্যাংকগুলোর দায়িত্ব হলো ওনারা এমনভাবে ঋণটা প্রদান করবেন যেন ওটা খেলাপি না হয়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের ৯ বছর পার হয়েছে, অথচ এখনও সিএটিপির সমস্যার সমাধান হয়নি। পরিবেশগত মান রক্ষা করতে না পারায় অনেক ট্যানারি পাচ্ছে না আন্তর্জাতিক সনদ। ফলে ইউরোপ আর বড় বড় বাজার ধরতে পারছে না বাংলাদেশ। গ্যাস বিদ্যুতের সংকটেও ঝুঁকছে ট্যানারি শিল্প। আড়ত থেকে লবণযুক্ত চামড়া ট্যানারিতে পৌঁছানোর পর শুরু হয় দীর্ঘ কর্মযজ্ঞ। ধুয়ে পরিষ্কারের পর চুন ও অ্যাসিডের সাহায্যে পশম ও মাংস ছাড়ানো হয়। পরে চলে ট্যানিং, যা পচন রোধ করে চামড়াকে টেকসই করে তোলে। সবশেষে রং আর ফিনিশিংয়ের পর প্রস্তুত করা হয় ফিনিশড লেদার। হাউজে ভিজানো হয়, মেডিসিন দেওয়া হয়, 10 দিন 15 দিন থাকে, তারপর আবার এইসব কাজ হয়। আমাদের তো প্রোডাকশন হিসাবে এবিধে আমাদের কোনো টাইম নেই, হয়তো 4টা পর্যন্ত করি, 5টা পর্যন্ত করি। সামনেই কোরবানির ঈদ, সারা দেশ থেকেই চামড়া আসবে এই সাভার হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীতে। তা সংগ্রহের জন্যই এখন ট্যানারিগুলোকে প্রস্তুত করা হচ্ছে। লবণের হিসাব হইল পার পিসে ছোট মাল হইল 8 কেজি, বড় মাল হইল 10 হইতে 12 কেজি। এটা খুব খালি করে ফেলছি। আদৌ আগের যে চামড়াগুলো ছিল পুরানা মানুষের, ওগুলো সব আমরা নিষ্কাশন করছি। এক সময়ের বুড়িগঙ্গার তীরে ট্যানারি বাণিজ্য এখন ধলেশ্বরীর কোলঘেঁষা হেমায়েতপুরে। কাজের সুবিধায় বেশ কিছু আড়ত গড়ে উঠেছে ট্যানারির পাশেই। কোরবানির সময় 3 থেকে 4 লাখ পশুর চামড়া সংগ্রহ হয় এখানে। ট্যানারিটা শিল্পটা কাছে, এখান থেকে সবাই চামড়াটা সহজে নিয়ে যাইতে পারে। আর যখন পোস্তা মার্কেট ছিল, পোস্তা যাইতে আসতে 1 দিন লাগতো। তবে রপ্তানি আয়ের জন্য গুরুত্বপূর্ণ খাত হওয়ার পরও বেশ কিছু সংকট রয়েই গেছে। এখনও পুরোপুরি কার্যকর হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি। আন্তর্জাতিক মানদণ্ড লেদার ওয়ার্কিং গ্রুপ সনদও নেই অধিকাংশ ট্যানারির। ফলাফল, চায়নার বাইরে বড় কোনো বাজার ধরতে পারেনি বাংলাদেশ। এতে মিলছে না কাঙ্ক্ষিত দর। এর উপর গ্যাস আর বিদ্যুৎ সংকট তো রয়েছেই। আমাদের গভর্নমেন্ট আমাদের সিইটিপি এখনো কমপ্লিট করে নেই। আমরা সয়েড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজও কমপ্লিট করে নেই। এই জন্য যারা ব্র্যান্ডেড বায়ার, আমরা উইদাউট সার্টিফিকেশনে মাল বিক্রি করতে পারতেছি না। আমরা চাই না, কিছু 8-10 জন বায়ার আসছে, ওদের কাছে আমরা জিম্মি হয়ে কাজ করতেছি। যেই সুন্দর প্ল্যান করার দরকার সেটা হচ্ছে না। তারপরে বিদ্যুৎ দৈনিক 4 বার যদি যায়, এবারে যে 1 থেকে 1.5 ঘন্টা করে দিনের বেলায় যখন উৎপাদনের সময় শ্রমিকরা কাজ করে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত, তখন বিদ্যুৎ কতবার যায় সেটার কোনো নিশ্চয়তা নেই। ট্যানার্স অ্যাসোসিয়েশনের মতে কোরবানির সময় চামড়া খাতে লেনদেন হয় 1 থেকে 1.5 হাজার কোটি টাকা, আর রপ্তানি আয় বছরে 1 থেকে 1.5 বিলিয়ন ডলারের আশপাশে হয়ে থাকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, সাভার। কোরবানি ঈদকে সামনে রেখে দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চক বৈদ্যনাথ আড়তে 10 থেকে 12 লাখ পিস পশুর চামড়া কেনার প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধোয়া মোছা, সংস্কার থেকে শুরু করে আনুষঙ্গিক কাজের মাধ্যমে আড়তগুলো প্রস্তুত করে তুলেছেন তারা। এবার বেচাকেনা ভালো হওয়ার প্রত্যাশা থাকলেও বকেয়া টাকা না পাওয়া আর লবণের দাম বৃদ্ধি নিয়ে রয়েছে সংশয়। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত চক বৈদ্যনাথ কোরবানি ঈদকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আড়ত রয়েছে নাটোরের চক বৈদ্যনাথে। ধোয়া মোছা, সংস্কার করা সহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও কর্মচারীরা। কোনো ব্যবসায়ী কিনে ফেলেছেন লবণও। প্রতি বছরের মতো এবারও উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় 35 থেকে 40 জেলার চামড়া আমদানি হবে বলে প্রত্যাশা আড়তদারদের।
এখানে কম বেশি 30-35টা জেলার চামড়া আমদানি হয়ে থাকে এবং আমরা এবছর ঈদকে লক্ষ্য করে ঘরের বিভিন্ন মেরামত কার্যক্রম কমপ্লিট করেছি। চামড়া সংরক্ষণ করার জন্য আমাদের যে আড়তগুলো আছে এই আড়তগুলো আমরা সংরক্ষণ করেছি এবং পরিপাটি কাজগুলো আমরা 90% অলরেডি আমাদের সারা হয়েও গেছে। এবারও বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামে চামড়া কেনাবেচা করবেন তারা। তবে চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রধান কাঁচামালের দাম বেড়ে যাওয়া সহ বিগত বছরের বকেয়া টাকা না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। লবণের দামটাও অত্যাধিক, প্রায় 1100 টাকা ধরধর হয়ে গেছে, 2-4-10-20 টাকা কম বেশি। লবণের দামটা একটু সাশ্রয় থাকলে আমাদের জন্য ভালো হতো। আমি কমপক্ষে মার্কেটে 1.5 কোটি টাকার উপরে পাবো। এই টাকাগুলা কিন্তু আমার না, এগুলা হচ্ছে ব্যাপারীর টাকা। 2020 সালের পূর্বে আমাদের কিছু টাকা রয়ে গেছে টেন্ডারি বাগদাদে অনাদায়, যে টাকার পরিমাণ প্রায় 50 থেকে 60 কোটি টাকা হবে। এই টাকা আমরা পেলে আমাদের ব্যবসার গতিটা আরও বাড়তো। চামড়া বেচাকেনা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চামড়ার আড়ত কেন্দ্রিক সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার হয় সেজন্য পুলিশ বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে অ্যাক্টিভ থাকবে। ঈদের দিন থেকে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে উঠবে দেশের দ্বিতীয় বৃহত্তম এই চামড়া বাজারটি। ইতিমধ্যে চামড়া সংরক্ষণের জন্য আড়তগুলো প্রস্তুত করে তুলেছেন ব্যবসায়ীরা। তবে পাওনা টাকা না পাওয়া এবং লবণের অতিরিক্ত দাম তাদের ভাবিয়ে তুলছে। পাওনা টাকা প্রাপ্তি এবং লবণের দাম স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছেন তারা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। গাবতলী থেকে শাহজাহানপুর প্রতিটি হাটেই উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি গরু, মহিষ ও ছাগল আসছে হাটগুলোয়। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 24টি হাটে এখন উৎসব মুখর পরিবেশ। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন পশুর হাটে বিক্রেতাদের হাঁকডাক। কেউ পরিবার নিয়ে এসেছেন কোরবানির পশু কিনতে, আবার কেউ এসেছেন শুধু বাজার ঘুরে দেখতে। দেশি ও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। বিক্রেতারা বলছেন খামারিদের আনা গরুর সংখ্যা বেশি হওয়ায় নানা দামে কোরবানির পশু পাচ্ছেন ক্রেতারা। অন্যদিকে ক্রেতারা বলছেন কয়েক দফা দরদামের পরই মিলছে পছন্দের গরু। এদিকে দুপুরের দিকে মুষলধারে বৃষ্টির কারণে বিপাকে পড়েন ক্রেতা বিক্রেতা। ঈদের আগে 3 দিন সর্বোচ্চ বিক্রির আশা বিক্রেতাদের। তবে শঙ্কা সীমান্ত নিয়ে ভারতীয় গরু আসলে গুনতে হবে লোকসান। দর্শক, পশুর হাটের খবর জানাতে রাজধানীর 300 ফিট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রুহি, আর যেহেতু ঈদের 2-1 দিন বাকি আছে, ফলে শেষ সময়ের বেচা কেনা বলা যায়। আর দাম নিয়ে, দাম দর নিয়ে আসলে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যেই আসলে দর কষাকষির যেই প্রতিযোগিতা থাকে সেটি কিন্তু চলছেই। এবং একদিকে যেমন ক্রেতারা চাচ্ছেন লাভবান হওয়ার জন্য গরু কিনে, অন্যদিকে বিক্রেতারাও চাচ্ছেন তারা যাতে তাদের যে প্রত্যাশিত দাম সেটি যাতে পান। তো সে জায়গায় বেচা কেনা চলছে এবং হাট বেশ সরগরম। তবে বিপত্তি বেঁধেছে, কিছুটা বৃষ্টি হয়েছে প্রায় দুপুরের পরপর, যার কারণে কিছুটা বাজার এখন ঠান্ডা। এবং এক পাশের আমরা দেখলাম যে পুরো বাজারের প্রায় একটি অংশ পানিতে তলিয়ে গেছে। অর্থাৎ সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতা কিংবা যে গরুর খামারিরা রয়েছেন সকলেই কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন। প্রায় হাঁটু জল পানিতেই তারা গরুগুলোকে দাঁড়িয়ে বা তাদের যে কোরবানির পশু সেগুলোকে দাঁড় করিয়ে রাখছেন। তো সে জায়গায় আসলে ক্রেতারাও যেমন যেতে পারছেন না, একদম অন্যদিকে বিক্রেতারাও বেশ দুর্ভোগে পড়ছেন। আর অন্য পাশে যে অংশটি শুকনো কিংবা যে এখানে পানি ওঠেনি বা পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে সেখানে কিন্তু বেচা কেনা চলছে। যেহেতু শেষ সময়ের সে তুলনায় বেচা কেনা চলছে। এবং আমরা এখানকার যে হাসিল ঘর আছে সেখানে আমরা গিয়েছি, তাদের সাথে কথা বলেছি যে কোন দামের কোন রেঞ্জের গরুগুলোর বেচা কেনা বেশি। তারা যেমনটি জানিয়েছেন যে মাঝারি গরুর চাহিদাটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি তারা দেখতে পেয়েছেন। অর্থাৎ 1.5 লাখ থেকে 2 কিংবা 2.5 লাখের মধ্যে যে গরুগুলো সেগুলোর চাহিদা সবচাইতে বেশি। এবং যারা ক্রেতারা রয়েছেন তারাও তাদের মূলত চাহিদা মাঝারি গরু। ছোট গরুও বিক্রি হচ্ছে, যেগুলো 1 লাখ কিংবা আশপাশের দাম সেগুলো বিক্রি হচ্ছে। সবচেয়ে কম যেগুলো সেটা হচ্ছে বড় সাইজের যেগুলো রয়েছে সেগুলোর কিছুটা দাম চাহিদা কিছুটা কমতি রয়েছে। তো রুহি, হয়তো আরো সময় যত করাবে তত আরো বেচা কেনা বাড়বে, বিক্রেতারা সে প্রত্যাশা করছেন।
ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আইএমএফ এর সাথে ৩ বছরের নতুন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে চায় সরকার। সংস্কার কর্মসূচি চালিয়ে নেওয়া হবে ধাপে ধাপে। আইএমএফ এর সাথে ভার্চুয়াল সভায় এমনটাই পুনর্ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সাথে ভার্চুয়াল সভা করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। আলোচনা হয় দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি আর আইএমএফ এর কর্মসূচির অগ্রগতি নিয়ে। বৈঠকে অর্থমন্ত্রী জানান, দেশের বর্তমান বাস্তবতায় কিছু সংস্কার বাস্তবায়নের চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তবে সরকার সংস্কার থেকে সরে আসতে চায় না, বরং ধাপে ধাপে বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে তা বাস্তবায়ন করতে চায়। প্রেস রিলিজে আরও জানানো হয়, আইএমএফ এর প্রতিনিধি এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। উভয় পক্ষই নতুন কর্মসূচি শুরুর বিষয়ে একমত পোষণ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। সভায় দেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া নিয়মিত সহায়তা করা, স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এডিবির সাথে ভালো অংশীদারিত্বের মধ্যে এগিয়ে যাবার কথা জানান অর্থমন্ত্রী। অলরেডি আমাদের একটা পার্টনারশিপ আছে, বাট এটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাবে এটার উপর দীর্ঘ আলোচনা হয়েছে এবং বিশেষ করে অলরেডি 1.4 বিলিয়নের একটা এগ্রিমেন্ট গতকাল সই হয়েছে, বাজেট সাপোর্ট সহ কিছু প্রজেক্ট সহ। এছাড়াও আরও আগামী দিনের জন্য বিশেষ করে রিনিউয়েবল এনার্জি, সোলার, বিশেষ করে এখানে একটা কি সাপোর্ট দেওয়া যায় রিনিউয়েবল এনার্জির জন্য। বাট 2 বিলিয়নের মতো একটা আলোচনা চলছে ওদের সাথে। প্রণোদনা প্যাকেজে বন্ধ কলকারখানা চালুর বদলে রুগ্ন শিল্পে অর্থায়নকে বেশি গুরুত্ব দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। এতে অর্থনীতি এবং কর্মসংস্থানে মিলবে বেশি সুফল। তাদের দাবি, অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখার পরও এসএমই খাত গুরুত্ব পাচ্ছে না। এদিকে প্রণোদনার অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বন্ধ কলকারখানা চালু এবং স্থবির অর্থনীতি চাঙ্গা করতে 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সরকারি খাত থেকে আসবে 41,000 কোটি টাকা, বাকি 19,000 কোটি টাকার যোগান দেবে বাংলাদেশ ব্যাংক। প্রণোদনা প্যাকেজ থেকে 7% সুদে টাকা পাবেন উদ্যোক্তারা। ব্যবসায়ী নেতারা বলছেন, বন্ধ কলকারখানা চালু সময় সাপেক্ষ বিষয়, তাই অর্থায়নের ক্ষেত্রে বন্ধ কারখানার চেয়ে উৎপাদনে আছে এমন রুগ্ন শিল্পকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। রুগ্ন ফ্যাক্টরিদেরকে আপনারা বেশি মূল্যায়ন করেন। একটা বন্ধ ফ্যাক্টরি আপনি কিভাবে এটাকে নির্ণয় করবেন? সেন্ট্রাল ব্যাংক কি বাংলাদেশের সব জায়গায় গিয়ে কোন ফ্যাক্টরি কবে বন্ধ হয়েছে, কেন বন্ধ হয়েছে দেখতে পারবে? আপনার টাকা দিলেন, ওই একটা ফ্যাক্টরির মেশিন আনতে লাগবে 1 বছর, ইনস্টলেশন করতে লাগবে 6 মাস, লোক নিতে তো 1.5-2 বছর তো চলে যাবে। ইমিডিয়েট ইকোনমিক ইম্প্যাক্ট তো হবে না। এখানে হাজারো হাজারো ফ্যাক্টরিজ আছে যারা রুগ্ন হয়ে এখনো কিন্তু চলতেছে। বন্ধ ফ্যাক্টরি চালু করার চেয়ে এটাকে রক্ষা করাটা আগে জরুরি বেশি। এখানে এগুলি চলমান, এগুলিকে বাঁচিয়ে রাখাটা সহজ এবং এগুলি বেঁচে থাকলে আমার কর্মসংস্থান হারাবে না। বন্ধ হয়ে গেলে এখানে কিন্তু কর্মসংস্থান বিলুপ্ত হবে। তাছাড়া এগুলি চলমান, ফ্যাক্টরিগুলি চলমান থাকলে তার রপ্তানি কার্যক্রমটা অব্যাহত থাকবে। 41,000 কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলের মধ্যে 20,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বড় শিল্পের জন্য, আর মাত্র 5,000 কোটি টাকা বরাদ্দ এসএমইতে। কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বেশি অবদান রাখার পরও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাথে বৈষম্য করা হয়েছে বলে মনে করেন ঢাকা চেম্বারের সভাপতি। যেখানে যে সেক্টর দেশের অর্থনীতির প্রায় 48% কর্মসংস্থানের যোগান দেয়, সেই সেক্টরকে যদি আপনি লেস দেন 10% অ্যালোকেশন দেন, এটা মনে হয় একটু অসম বন্টন হয়ে গেছে। আমাদের টোটাল কর্মসংস্থানের কত পার্সেন্টেজ লোক চাকরি করে? নট ইভেন 15%। তো বাকি 85% যারা কর্মসংস্থানের যোগান দিচ্ছে তাদেরকে আপনাদের সাপোর্ট দেওয়া তো দরকার রয়েছে।
অর্থনীতির বর্তমান বাস্তবতায় প্রণোদনার উদ্যোগ ইতিবাচক, তবে এ অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, না হলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা অর্থনীতিবিদদের। কেন্দ্রীয় ব্যাংকের দরকার হলো নজরদারি করা যে এটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, কিন্তু ব্যাংকগুলোর দায়িত্ব হলো ওনারা এমনভাবে ঋণটা প্রদান করবেন যেন ওটা খেলাপি না হয়, কারণ খেলাপি ঋণের দায়িত্বটা কিন্তু বাণিজ্যিক ব্যাংকে নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকেরও দেখতে হবে যে এই ঋণের প্রবাহটা যখন ওনারা ছাড় করবেন, যেই ব্যাংকগুলোর ভিতরে কর্পোরেট গভর্নেন্স ঠিক আছে, যাদের আদায়ের রেকর্ড ভালো আছে, তাদেরকে প্রাধিকার দিয়ে এটার ভিতরে আনা উচিত। বিশ্লেষকরা বলছেন, ইচ্ছাকৃত খেলাপি এবং অর্থ পাচারকারীরা যেন প্রণোদনা প্যাকেজের সুবিধা না পায় তা নিশ্চিত করতে হবে। যারা একটু অসুবিধায় পড়ে ডিফল্ট করে গেছেন কিন্তু তাদের ব্যবসার পরিস্থিতি ভালো আছে, তাদেরকে কিছুটা সহায়তা দিলে নিশ্চয়ই তারা বের হয়ে আসতে পারবেন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ছুটির দিনেও সীমিত পরিসরে চলছে ব্যাংকিং কার্যক্রম। ঈদের আগে পোশাক শ্রমিক কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধের সুবিধার্থে রাজধানীর বাণিজ্যিক ও শিল্পাঞ্চলে মিলছে লেনদেন সংক্রান্ত সেবা, তবে গ্রাহক উপস্থিতি বেশ কম। আগামীকালও এ ধরনের সেবা পাবেন গ্রাহকরা। ঢাকা মহানগরের পাশাপাশি আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো সীমিত পরিসরে চালু আছে। এসব শাখায় লেনদেন শুরু হয়েছে সকাল 10টা থেকে, চলবে দুপুর 1টা পর্যন্ত। এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখায় আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আজ থেকে 31 মে পর্যন্ত বন্ধ থাকবে। ইসলামী ব্যাংক খোলা রাখার কারণে অনেক সুবিধা হয়েছে, আমরা এই টাকাগুলো তুলতে পারছি, আমাদের যে প্রয়োজনীয় যে কাজগুলো আমরা এই টাকাতে কাজগুলো সারতে পারবো। খোলা থাকার ফলে অনেকেরই লাভ হয়েছে, যারা কেনাকাটা করবে তাদের জন্য টাকা ওঠানোর জন্য ভালো। পার্টিরও পেমেন্ট দিতে পারছি, আমরা পার্টিদের কাছে পেমেন্ট পাচ্ছি। গার্মেন্টস সেক্টর পার্টিকুলারলি এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখানে শ্রমিকদের বেতন দেওয়া থেকে শুরু করে অন্যান্য কিছু সেক্টর আছে যেখানে ব্যাংকের সাথে রিলেটেড, তাদের কর্মকর্তা কর্মচারীদের শেষ মুহূর্তে বেতন বোনাস দেওয়ার জন্য এই ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামীকালকে খোলা থাকবে। এটা 1টা পর্যন্ত লেনদেন হবে আজকে। কোরবানির ঈদ উপলক্ষে দেশের প্রধান প্রধান স্থলবন্দরে আজ থেকে শুরু হচ্ছে 7 দিনের ছুটি। বেনাপোল, হিলি, আখাউড়া সহ বিভিন্ন স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী নেতাদের সিদ্ধান্তে 31 মে পর্যন্ত পণ্য খালাস কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে। এদিকে বুড়িমারি স্থলবন্দরে আজ থেকে 1 জুন পর্যন্ত টানা 8 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। C&F এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, আগামী 2 জুন থেকে সেখানে যথারীতি কার্যক্রম চালু হবে। তবে ঈদের ছুটির মধ্যেও আমদানিকারকরা তাদের প্রয়োজনে সীমিত পরিসরে পণ্য খালাস করতে পারবেন বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরগুলো বন্ধ থাকলেও কাস্টমস অফিস এবং ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে, ফলে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত থাকবে সম্পূর্ণ স্বাভাবিক। ছুটিকালীন বন্দরের নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ 2158 টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এতে করে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের ভরি 2,38,000 টাকায় উঠেছে। সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারের দাম বাড়ানো হয়েছে। 21 ক্যারেটের প্রতি ভরির দাম 2,27,331 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,58,689 টাকা বাড়ানো হয়েছে। এদিকে বাড়ানো হয়েছে রূপার দামও। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 5,657 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি রূপা 5,365 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 3,741 টাকা। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।